আসসালামু আলাইকুম। খুব বেশি কথা না বলে আমি এখন সরাসরি চলে যাব খবরে। আমার হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো আমি এখন আপনাদেরকে জানিয়ে দিব। লেটেস্ট আপডেট হচ্ছে বর্তমানে যে অসহযোগ আন্দোলন চলছে এটাকে একটা নতুন নাম দেওয়া হয়েছে। সেই নামটা হচ্ছে লং মার্চ টু ঢাকা। বর্তমানে বাংলাদেশের অসহযোগ আন্দোলন একটা ভয়াবহ রূপ ধারণ করেছে, যার ফলে বিশ্বের সকল ছোট বড় আন্তর্জাতিক বড় বড় সংবাদ মাধ্যমের নজর এখন শুধুমাত্র বাংলাদেশের ও বাংলাদেশের ভিতরে এই আন্দোলনে কি হচ্ছে তার উপরে। ইতিমধ্যে বিশ্বের বড় বড় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন বিবিসি, আল জাজিরা, নিউ ইয়র্ক টাইমসের মতন বড় বড় সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশের এই আন্দোলন নিয়ে নিজের খবর, নিজের প্রতিবেদন প্রকাশ করতে শুরু করে দিয়েছে। যার মধ্যে বিবিসির একটা প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে গত 4 আগস্টে বাংলাদেশে যে অসহযোগ আন্দোলন হয়েছে বা অনুষ্ঠিত হয়েছে সেখানে অর্থাৎ কমপক্ষে 90 জন মারা গিয়েছেন বা নিহত হয়েছেন। এখানে কিন্তু 90 জন বলা হচ্ছে না, কমপক্ষে 90 জন বলা হচ্ছে। তার মানে মৃত্যুর সংখ্যা এর থেকে আরো বেশি। কিন্তু বর্তমানে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সঠিক নিহতের সংখ্যা জানা সম্ভব হচ্ছে না। এখানে একটা খেয়াল করার বিষয় হচ্ছে যে আগে যখন বাংলাদেশে 1 সপ্তাহ ইন্টারনেট বন্ধ ছিল তখন কিন্তু 1 সপ্তাহে অর্থাৎ 7 দিনে মারা গিয়েছিল 200 জন। কিন্তু এইবার শুধুমাত্র একদিনই অর্থাৎ 4 আগস্ট মারা গিয়েছে অলমোস্ট 100 জন। সুতরাং আপনারা বুঝতে পারতেছেন যে পরিস্থিতি কত খারাপ। কিন্তু এখানে একটা ভালো খবর হচ্ছে যে এইটাই, যে এই যে 100 জন মানুষ মারা গিয়েছে এখানে শুধুমাত্র বিক্ষোভকারীরাই না, বরং অনেক পুলিশ সদস্যও কিন্তু অন্তর্ভুক্ত আছেন। যেমন আল জাজিরার একটা প্রতিবেদন মোতাবেক গতকাল কথা 4 আগস্ট 13 জন পুলিশ সদস্য সহ টোটালে 91 জন মারা গিয়েছেন। অর্থাৎ এবার শুধুমাত্র রক্ত এক পক্ষের ঝরছে না, উভয় পক্ষেরই রক্ত ঝরছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এটাই হয়তো বাংলাদেশের ইতিহাসের সব থেকে বড় একটা আন্দোলন। এই আন্দোলন এত বড় সেটা হয়তো কেউ স্বপ্ন তো ভাবতে পারেনি। মানে বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনী পর্যন্ত এই আন্দোলনকে সামাল দিতে পারছে না। ফলে বাধ্য হয়ে কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান দেশের সকল নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে বৈঠক বসেছেন। বর্তমানে আমরা যখন এই ভিডিওটা বানাচ্ছি তখনও কিন্তু উনি বৈঠকে আছেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে বৈঠক শেষে বিকেল 3টায় সেনাবাহিনীর প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। সেই ভাষণটা পাওয়ার পরে মূলত আমরা জানতে পারবো যে সে বৈঠকে কি হয়েছে কিংবা পরবর্তীতে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা পরবর্তীতে কি কি নির্দেশনা দেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি এত খারাপ দেখে ঢাকার সকল চেকপোস্টে মানে প্রবেশ পথে কিন্তু এক একটা চেকপোস্ট বসানো হয়েছে। মানে শুধুমাত্র প্রবেশ পথে না, ঢাকার সকল অলিতে গলিতে সকল জায়গাতে সকল মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে। মানে একটা মাসিকে পর্যন্ত ঢাকার ভিতর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। খুব বেশি মেডিকেল ইমার্জেন্সি না হলে কেউই কিন্তু ঢাকার ভিতর প্রবেশ করতে পারছে না। এবং ঢাকার ভিতর যেন কেউ প্রবেশ করতে না পারে তার জন্য কিন্তু অনির্দিষ্ট কালের জন্য সকল টাইপের সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে এই নির্দেশনা পাওয়া গিয়েছে, কেউ যদি ঢাকার ভিতর বা ঢাকার এক স্থান থেকে অন্য স্থানেও যেতে চায় তবুও কিন্তু পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। খুব বেশি ইমার্জেন্সি ছাড়া কাউকে ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে এটা আদেশ দেওয়া হয়েছে যেন খুব বেশি ইমার্জেন্সি না হলে যেন কেউ ঘর থেকেও বের না হয়, কারণ বাইরের পরিস্থিতি সত্যি অনেক খারাপ। শুধুমাত্র ঢাকার প্রবেশ পথে না, ঢাকার ভিতরেও কিন্তু বিভিন্ন জায়গাতে সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং সব থেকে বেশি সতর্ক অবস্থানে রয়েছেন মিরপুরের 10 নম্বর গোল চত্বরে। সেখানে বিভিন্ন সেনাবাহিনীরা বিভিন্ন সাজোয়া যান নিয়ে অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। যেহেতু ঢাকার ভিতর সব থেকে বেশি গন্ডগোল কিন্তু হয়ে থাকে সে মিরপুর 10-এর গোল চত্বরে। কিন্তু এত কড়া নিরাপত্তা ব্যবস্থা করেও কিন্তু কোনো কিছুই করা সম্ভব হচ্ছে না, কারণ দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু বিভিন্ন বড় বড় টাইপের খবর সামনে আসছে। যেমন চাঁদপুরে আমাদের সাবেক শিক্ষামন্ত্রী দীপুমনির বাসাতে কিন্তু আগুন দেওয়া হয়েছে, যিনি বর্তমানে হচ্ছেন সমাজ কল্যাণ মন্ত্রী। ওনার বাসে এবং জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কিন্তু ভয়াবহ আগুন দেওয়া হয়েছে। এখন এখানে অনেকে বলতে পারে যে আগুন হয়তো বিএনপি বা জামাত শিবিরের লোকেরা দিয়েছে, কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে যে বিএনপির অনেক নেতার বাসাতেও কিন্তু আগুন দেওয়া হয়েছে। যেমন বিএনপির একজন নেতা মানিক মিয়ার বাসাতে কিন্তু আগুন দেওয়া হয়েছে এবং আগুন দেওয়ার পর তার বাসাতে 3টা ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছায়, কিন্তু সেই ফায়ার সার্ভিসের ইউনিট এত তাড়াতাড়ি পৌঁছায় যে তাদের পৌঁছাতে পৌঁছাতে তার বাসা অর্থাৎ মানিক মিয়ার বাসা পুড়ে ছাই ছাই হয়ে যায়।
তাছাড়া এইমাত্র জাস্ট 2 মিনিট আগে খবরটা সামনে আসলো যে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী যে সরকারি বাসভবন গণভবন সেটাকে সম্পূর্ণভাবে নিজের দখলে নিয়ে নিয়েছে, অর্থাৎ চারদিক দিয়ে ঘেরাও করে ফেলেছে। আন্দোলনকারীরা সর্বপ্রথম মিরপুরে 10 নম্বর গোল চত্বরে একত্র হতে থাকে এবং সেখান থেকে তারা যাত্রা শুরু করে গণভবনের দিকে। বর্তমানে পরিস্থিতি হচ্ছে এইটাই যে গণভবন চারদিক তারা ঘেরাও করে ফেলেছে। পুলিশ পরিস্থিতি কিভাবে সামাল দিচ্ছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে সামাল দিচ্ছে সেই ব্যাপারে কোনো তথ্যই কিন্তু এখন পর্যন্ত আসেনি। জাস্ট 2 মিনিট আগের খবরই কিন্তু, এবং খবর শুধুমাত্র এতটুকুই বলা হয়েছে যে গণভবন এখন সম্পূর্ণভাবে আন্দোলনকারীদের দখলে। এখন সামনে কি হবে সেটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, কারণ লেটেস্ট আপডেট আমি আপনাদেরকে খুব শীঘ্রই সবার তাড়াতাড়ি জানিয়ে দিব। খুব তাড়াতাড়ি করে কিন্তু এই ভিডিওটা শেষ করছি, কারণ হুটহাট করে কিন্তু ইন্টারনেট চলে যাচ্ছে। আপনারা সকলে জানেন যে কিছুক্ষণ আগে 2 ঘন্টার জন্য সারা দেশে কিন্তু ইন্টারনেট বন্ধ ছিল। যদিও এবার কিন্তু ইন্টারনেটে কোনো তারে বিক্ষোভকারীরা কোনো প্রকার আগুন লাগায়নি, তবুও কেন দেশের ভিতর ইন্টারনেট বন্ধ এর জবাবদিহি কি পলক করবেন কি করবে না সেই ব্যাপারে কোনো প্রকার নিশ্চয়তা পাওয়া যায়নি। অন্তত উনি এইবার এটা বলতে পারবে না যে ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল বা ইন্টারনেটে আগুন দেওয়া হয়েছিল, ইন্টারনেট তারকে নষ্ট করে ফেলা হয়েছিল, এই জন্য ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছে। তাছাড়া আমরা কিন্তু এটা দেখতেই পাচ্ছি যে যখন থেকে এই কারফিউ জারি করা হয়েছে তখন থেকে কিন্তু ইন্টারনেট অনেক বেশি স্লো হয়ে গিয়েছে। মানে ইন্টারনেট চলছে কিন্তু ইন্টারনেট এত স্লো করে দেওয়া হয়েছে যে সেটা থাকা না থাকা অনেকটা একই রকম। আরো অনেক আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন, তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।